আমাদের ছোটবেলায় 1985 সালে আনন্দমেলায় তলব নামে একটা ছড়া লিখেছিলেন জ্যোতির্ময় গঙ্গোপাধ্যায়। লিখেছিলেন, তলব করো জলের স্থলে, চোখের জলে নাকের জলে। 4 দশক পর রোজ রোজ এই এজেন্সির তলবের বাজারে লাইনগুলো আবার আজ মনে পড়ল। একটার পর একটা মামলায় জেরার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। বিধায়কদের সই জালিয়াতি, শিক্ষা দুর্নীতি থেকে উস্কানিমূলক ভাষণ, সিআইডি থেকে ইডি, পরপর 3 দিন রাজ্য ও কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি ও জালিয়াতির শেকড় অবধি পৌঁছতে পারবে তো এজেন্সি? দ্বিতীয় প্রশ্ন। সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ সিআইডি। আসল রেজলিউশন বুক সহ 3টে গুরুত্বপূর্ণ প্রশ্নেই সাধারণ সম্পাদকের তত্ত্ব শটান খারিজ করেছেন তৃণমূলের মুখপাত্র। দাবি সিআইডি। বিপদ বাড়ছে অভিষেকের। তৃতীয় প্রশ্ন। আত্মসহায়ক সুমিত রায় ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা কুণাল ঘোষের। সুমিতের পক্ষে বিবৃতি দিয়ে কালীঘাটের বৈঠকেও তুমুল তর্কাতর্কি দুজনের। সামাল দিতে চেয়ার থেকে উঠতে হলো তৃণমূল নেত্রীকে। ভেঙে খান খান দল, তবুও থামছে না তরজা। চতুর্থ প্রশ্ন। এনসিপিআইতে মিশে গিয়ে এনডিএকে সমর্থন তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদের। লাইনে আছেন আরও 2 জন, দাবি কাকলি ঘোষ দস্তিদারে। অন্যদিকে 65 জন বিধায়কের সমর্থন থাকার দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আরও ভাঙতে চলেছে কালীঘাট তৃণমূল। পঞ্চম প্রশ্ন। নতুন আইওর নেতৃত্বে আরজি করে গেল সিবিআই। জেপি নান্ডার কনভয়ে হামলা কাণ্ডে ফের তদন্ত শুরু পুলিশের। অন্যদিকে অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী। ফাইল তো খুলছে, কিন্তু অপরাধীদের শাস্তি হবে কবে? তবে শুরুতেই দেখাবো সই জালিয়াতি থেকে নিয়োগ দুর্নীতি, সিআইডি থেকে ইডি, ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন। কখনো সিআইডি, কখনো ইডি, কখনো রাজ্য এজেন্সি, কখনো কেন্দ্রীয় এজেন্সি। প্রায় প্রতিদিনই ম্যারাথন জেরার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটে বিপর্যয়ের পর রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন তো উঠেইছে। আইনি দিক থেকেও মহাবিপাকে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সই জালিয়াতি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। 3টি মামলায় পরপর 3 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি ও ইডি। 2 দিন জেরা হয়েছে, মঙ্গলবার ফের জেরা হবে। যেখানে যত ঘোটালা মানে দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায়, নিচ থেকে উপর অবধি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত। সব সুবিধা ওনারা নিয়েছেন, সব জানতেন। সই জালিয়াতি মামলায় রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করে সিআইডি। আর সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি হতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে প্রবেশ করলেন এবং বেলা 11টার মধ্যে, সকাল 11টার মধ্যে তাকে আসার নির্দেশ দেওয়া ছিল। সেই অনুসারে কিন্তু তিনি কালীঘাটের বাড়ি থেকে সকাল 10টা 15তে বেরিয়ে যান এবং ইতিমধ্যেই একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 11টা বাজার খানিকটা আগেই, অর্থাৎ কিনা মিনিট 3 আগেই কিন্তু তিনি এসে পৌঁছেছেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 1 বছর আগে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি তদন্তে উঠে এসেছিল লিপস অ্যান্ড বাউন্সের নাম। লিপস অ্যান্ড বাউন্সের আলিপুরের অফিসে অভিযান চালিয়েছিল ইডিও। তাদের চার্জশিটেও লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নাম ছিল। এই সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি এখনো এই পদে আছি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। রবিবার ফের ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। এই সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একই মামলায় হাজিরা দিয়েছিলেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, এবং তিনি দাবি করেছিলেন যে 5000 পাতার নথি তিনি কিন্তু ইডি দপ্তরে জমা দিয়েছেন এবং সেই 5000 পাতা নথি খতিয়ে দেখার পর আজকে আবার তাকে তলব করা হয়েছে। মূলত একদিকে তুমি জানো ইডির যা তদন্ত সবসময় তারা করেন যে সম্পত্তির হিসেব কি রয়েছে, টাকার সোর্স কি, মানি লন্ডারিং হয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে এবং টাকার উৎস কি, সোর্স অফ ইনকাম কি। শিক্ষা দুর্নীতি হোক আর যে কোনো গরু পাচার হোক বা কয়লার তদন্ত হোক, আর্থিক তদন্তকারী সংস্থাগুলি তদন্ত এগিয়ে নিয়ে যায় পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে পেঁয়াজের খোসা ছাড়ানো প্রায় শেষ। এবার এই পেঁয়াজের ঝাঁঝ কোথায় গিয়ে লাগবে আর কয়েকটা দিন অপেক্ষা করুন। পরপর 3 দিন জিজ্ঞাসাবাদটা মনে হচ্ছে কোথাও এক সূত্রে গাঁথা, মানে একজনকে টার্গেট করে না করা হলে পরপর 3 দিন মানে 2-3 রকম এজেন্সি একজনকে আটকে রাখা, হ্যারাস করা, দীর্ঘক্ষণ ধরে মানসিক চাপ দেয়া,
এটা খুবই সমস্যা। দুর্নীতির শিকড় কত গভীরে, কারা জড়িত এতে, কারা শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করেছে, ডবল ইঞ্জিনের সরকার কি তা খুঁজে বার করবে? প্রকাশ সিনহা, হিন্দোল দে ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কাল সিআইডির পর আজ ইডি, আজ ইডির পর আবার কাল সিআইডি, রবিবারের পর সোমবার, সোমবারের পর মঙ্গলবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব আর তলবের পর আবার তলব, এটা রোজকার ঘটনা দাঁড়িয়ে গেছে। দুর্নীতি থেকে জালিয়াতি, কেউ বলতেই পারেন তদন্তের ফাঁস ক্রমশ আরও শক্ত হচ্ছে। কিন্তু এই যাবতীয় টানাপোড়েনের মধ্যে সব থেকে তাৎপর্যপূর্ণ অংশটা কিন্তু অনেকেরই চোখ এড়িয়ে যাচ্ছে। ভাবুন, একটা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখোমুখি বসানো হয়েছে সেই দলেরই বিধায়ক এবং মুখপাত্রকে। একই সঙ্গে সিআইডির গোয়েন্দারা জেরা করছেন দুজনকে। আর দেখা যাচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে কালীঘাট তৃণমূলে দুই স্তম্ভে দ্বিমত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক উল্টো সুরে উত্তর দিচ্ছেন কুণাল ঘোষ। আর এই ছবি অতীব অস্বাভাবিক, তার কারণ ৮০ জন বিধায়কের যে জনা ১৫ বিধায়ক এখনও কালীঘাট আঁকড়ে পড়ে আছেন, কুণাল ঘোষ নিঃসন্দেহে তাদের অন্যতম। শুধু তাই নয়, তিনি এখনও দলের মুখপাত্রই আছেন এবং রোজ কালীঘাট তৃণমূলের হয়ে ব্যাটও করছেন, ইনফ্যাক্ট আজও করেছেন। অথচ ভাবুন, অন্তত ৩টে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল প্রশ্নের উত্তরে এহেন কুণাল ঘোষের বয়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে একেবারে আলাদা বলে সিআইডি দাবি করছে। এক, সেদিন স্বাক্ষরকারী সব বিধায়ক ছিলেন না ছিলেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সবাই ছিল। কুণাল ঘোষ বলেছেন না, সবাই ছিল না, অভিষেক সবাইকে চেনে না। দ্বিতীয় প্রশ্ন, অরিজিনাল রেজলিউশন বুক কোথায় আছে? অভিষেক বলেছেন আমি জানি না, কর্মীরা জানে। কুণাল ঘোষ বলেছেন অভিষেক জানে। তৃতীয় প্রশ্ন, সই কে কে করেছে, কবে করেছে? এটা নিয়েও অভিষেক কুণাল দুজনের বক্তব্য কিন্তু অনেকটা আলাদা। আমার প্রথম বক্তা আজ ডক্টর নজরুল ইসলামের কাছে অবশ্যই প্রশ্ন থাকবে যে খোদ কুণাল ঘোষের মুখোমুখি বসে সিআইডির কাছে এই উল্টো এবং বেশ আলাদা বয়ান দেয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আরও বিপাকে পড়লেন? সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু যে চিঠিটা অভিষেক ব্যানার্জি স্পিকারের কাছে পাঠিয়েছে সেটা যদি আপনি একবার দেখেন, অনেকগুলো ব্যাপার আছে। যে কুণাল ঘোষকে সামনে বসিয়েছে, দেখুন তার 59 নম্বর সিরিয়ালে নাম আছে একদম, আর তারপরে 60 এবং 61-তে নাম আছে ঋতব্রত এবং সন্দীপন সাহার। আরও কিছু কিছু ব্যাপার আপনাকে দেখতে হবে। আপনি যদি রেজলিউশনটা পড়েন তাহলে সেখানে কিন্তু বলা আছে যে কুণাল ঘোষই প্রস্তাব করেছেন নয়না বন্দ্যোপাধ্যায় এবং অর্পিতার নাম উপদলনেতে হবে। আপনি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়নের সঙ্গে কুণাল ঘোষের সম্পর্ক, মধুর সম্পর্কের কথা আপনার অজানা থাকার কথা নয়। অতএব যেটা লেখা হয়েছে, তো এটা তো কুণালও নিশ্চয়ই দেখেছেন। আমি আরও কতগুলো ব্যাপার আপনাদের দেখতে বলবো, যেগুলো দেখুন প্রথমে নামগুলো যখন 1-2 করে লেখা হচ্ছে, তখন প্রথমে দেখুন যে বাংলা লেখা হচ্ছে এবং সেই সংখ্যাটা লেখার পর প্রথম বন্ধনী আমরা যে দিয়ে শেষ করি সেরকম চিহ্ন আছে। খানিকটা আসার পর দেখুন অন্যরকম লেখা হতে শুরু করলো, ইংরেজিতে লেখা হতে লাগলো। আপনারা যদি একটু দেখেন, আপনি দেখুন 25 নম্বরের পর 26 নম্বর সিরিয়াল নাই। 70 জন সই করে বলছেন, কিন্তু 70 জন নয়, 26 নম্বর সিরিয়াল নাই। আর তারপরে আর একটা জিনিস দেখুন যে এই যে সিরিয়ালগুলো লেখা একটা সময়ের পর একই হাতের লেখা মনে হচ্ছে। এটা আরও বেশি তাৎপর্যপূর্ণ যে দেখুন 70 নম্বর সিরিয়ালে আছে, যিনি পরে আসবেন তিনি তো 71 নম্বর সিরিয়াল দেবেন, কিন্তু 71 থেকে 80 পর্যন্ত সিরিয়াল নাম্বারও লেখা আছে। মানে এগুলো কি নির্দেশ করছে আপনারা আশা করি বুঝতে পাচ্ছেন। এবং তারপরে যে রেজলিউশন লেখা হয়েছে সেখানে অরূপ রায় সভাপতিত্ব করার জন্য ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করছেন। অরূপ রায় নিজে বলছেন যে ওই সইটা আমার নয়। একদম। আচ্ছা, তারপরে মদন মিত্র দেখুন একদম সব শেষ সই, একদম সব শেষে মদন মিত্র নাম প্রস্তাব করেছেন শোভনদেব চ্যাটার্জির।
এবং তারপরে দেখুন শোভনদেব চ্যাটার্জি ফিরহাদ হাকিমকে মুখ্য সচিবের সচেতকের নাম প্রস্তাব করেছে। অতএব আপনারা যেটা বলছেন যে কুণাল ঘোষকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদ করাতে, যদি অভিষেক যেটা বলছে কুণাল ঘোষ যদি সেটা বলেন তাহলে কুণাল ঘোষও তো ফেঁসে যাবেন। অতএব কুণাল ঘোষের কোনো উপায় নেই, অভিষেক যা বলছে তার থেকে অন্য কথা কুণাল ঘোষ বলতে বাধ্য। দেখুন আমি শুধু আপনার প্রথম পয়েন্টটায় একটু যোগ করব, সেটা হচ্ছে দেখুন রাজনীতি মানে অতি বিষম বস্তু। মনে করুন, জাস্ট ফ্ল্যাশব্যাকে চলে যান যে কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এই তিনজন একবার একদিন সম্ভবত এই 6 তারিখ বা 7 তারিখ বা তার আশেপাশের কোনো তারিখে বিধানসভায় আলাদা মিট করে তারপর একসঙ্গে তৃণমূল মানে কালীঘাট তৃণমূলের মিটিংয়ে গেছিলেন এবং তখন তিনজনই একসঙ্গে একাধিক ইস্যু সেই মিটিংয়ে তোলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। তখনও এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বনাম কুণাল ঘোষের যে অন ক্যামেরা রাজনৈতিক সংঘাত এবং টানাপোড়েন এবং চাপানুতরটা চললো আমরা দেখলাম, তখন সেটা শুরু হয়নি। শুধু তাই নয়, এই তিনজন কার্যত বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন নজরুলদা দলের মধ্যে একসঙ্গে তুলেছিলেন। সুতরাং এটা একটা উত্তর হতে পারে যে আপনার এই পরপর এতে যা দেখা যাচ্ছে কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নামটা পরপর থাকার ক্ষেত্রে। কিন্তু কুণাল ঘোষ নাম প্রস্তাব করছে, নয়না এবং অর্পিতা। আমি বলছি তো, ওই বাকিগুলোর ব্যাখ্যা আমার কাছে নেই, এইটার একমাত্র রাজনৈতিক অরূপ রায় সই বলছে, সইটা আমার নাই। আর অরূপ রায় ফিরহাদ হাকিম সভাপতি করবে এটা প্রস্তাব করেছেন। আপনি ফিরহাদ হাকিম আপনি কর্পোরেশনে আসছে বলছেন, আবার ঋতব্রতদের সঙ্গে যাচ্ছে বলছেন। আরেকটা বক্তব্য আপনার সামনে রাখি, সেটা হচ্ছে ঋতব্রতদের বক্তব্য ছিল যে সই করেছি, কিন্তু সই করানো হয়েছে ব্যাক ডেটে। 19 তারিখ সই করেছেন তারা, অনেকেই বলেছেন 6 তারিখের ডেটে, মানে সই করছেন 19 তারিখ, লিখতে হয়েছে 6 তারিখ। ওনাদের চিঠিটা আপনি আরেকবার পরীক্ষা করে দেখুন, শুধু 19 তারিখে 6 তারিখে সই করা হয়নি, ডেটগুলো ওনারা দিয়েছেন এটা মনে হচ্ছে না। আমি এবং সব থেকে বড় বক্তব্য তো সেদিন বিরোধী দলনেতা বাছাই হয়নি, কপি আছে, অরিজিনাল পেলে আমি বলতে পারতাম। এই ডেটগুলো অন্যজন দিয়ে দিয়েছে। এখানে দেখুন কুণাল ঘোষ নাম লেখা হয়েছে, সই করেছেন। সন্দীপনের ক্যাপিটালের নাম লেখা আছে, সই করেছেন। ঋতব্রত ক্যাপিটালের নাম লেখা আছে, সই করেছেন। কিন্তু এখানে অনেক লোক আছে যাদের ক্যাপিটালের নাম লেখা আছে, তাদের সইও নেই। ঠিক, আমি বলছি নজরুলদা বলছেন যে অরিজিনাল রেজলিউশন বুক পেলে বলতে পারতাম। আমি বলছি পাওয়া যাবে কি করে? আমি বলছি এখনো পর্যন্ত তো দাদা সিআইডি খুঁজে পাচ্ছে না। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমার কাছে নেই, দলের কাছে থাকতে পারে, আর কুণাল ঘোষ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। কুণাল ঘোষ যেটা বলছেন সেটাই স্বাভাবিক থাকার কথা। উনার কাছে যদি না থাকে তাহলে উনি জেরক্সটা উনি নিজে করেছেন বা ফটোকপি যা হোক, যাই নাম বলেন আপনি, এই কপিটা হয় উনি নিজে করেছেন, নাহলে কেউ কপি করে ওনাকে দিয়েছেন। উনি যদি নিজে করেন তাহলে কপিটা করার পর কোথায় রেখেছেন ওনার জানার কথা। আর কেউ যদি কপি করে ওনাকে দেন তাহলে কে দিয়েছেন সেটা ওনার জানার কথা। কিন্তু উনি জানেন না যেটা বলছেন সেটা কোনো মতো বিশ্বাসযোগ্য নয়। এবং আমি বলছি পুলিশের লোকেরা যদি হাইকোর্টকে এটা জানান যে উনি এরকম উত্তর দিচ্ছেন, তাহলে ওনাকে যে রক্ষা কবচ একটা দেওয়া হয়েছে, আপনারা রক্ষা কবচ নাম বলছেন, 1 তারিখ পর্যন্ত অ্যারেস্ট না করার, আমার এটা পাল্টে যেতে পারে। কারণ এটা তদন্তের সহযোগিতা নয়, তদন্তকারীদের বিভ্রান্ত করা। বেশ, ঠিক এইখান থেকে আমি একেবারে এই মুখোমুখি বসে যারা নিঃসন্দেহে একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ দুটো বয়ান বহু জায়গায় মিলছে না বলে সিআইডির দাবি। দেখুন, বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি। তার সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও। জেরার আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কুণাল ঘোষ। মুখোমুখি বসানো হলে আমি কি পেছন ঘুরে বসবো? আমি তো মুখোমুখিই বসবো। এই প্রেক্ষাপটে সিআইডির দাবি, দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময় বেশ কয়েকটি প্রশ্নের উত্তরে দুজনের বয়ানে ফারাক ধরা পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি খারিজ করে দিয়েছেন কুণাল ঘোষ। সিআইডির সূত্রে খবর, রবিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে যে জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানে 2 থেকে 3টি প্রশ্ন এমন রয়েছে যাতে দুজনের উত্তর ভিন্ন। কে সত্যি বলছেন, কেই বা ঠিক বলছেন না, সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন বর্তমানে গোয়েন্দারা। ভোটে ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছিলেন
বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে। এরপর বিধানসভা স্পিকার নির্দেশ দেন, যে বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে সেই বৈঠকের প্রস্তাব বিধায়কদের সই সহ বিধানসভায় জমা দিতে হবে। সেই মতো বিধায়কদের সই সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে 70 জন বিধায়কের সই ছিল, কিন্তু তার মধ্যে একাধিক সই জাল বলে অভিযোগ ওঠে। সিআইডির দাবি, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হয় সেদিনের মিটিংয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার বিষয়ে রেজলিউশন নেওয়া হয়েছিল কি হয়নি। সিআইডির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তর ছিল রেজলিউশন নেওয়া হয়েছিল, যদিও ওই একই প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন কোনো রেজলিউশন ওই দিন নেওয়াই হয়নি। সবাই জানি যে 1, 2, 3, 4 বললে বাংলার মানুষ আওয়াজ দেয় তৃণমূলের সবাই চোর। শেষে ফাইল চোর অবধি দেখেছিলাম, তা বলে সই চোর? বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে তৃণমূল সই অবধি চুরি করলো। যথাযথভাবে এমএলএদের স্বীকারোক্তি, যিনি এই ঘটনা ঘটিয়েছিলেন এবং যার পত্রে বা যার নির্দেশে ঘটেছে তাদের মধ্যে বাদানুবাদ তো হবে, এটা স্বাভাবিক, কারণ চোর এখন, সই চোররা এখন ধরা পড়ে গেছে। আমি তদন্তে সহযোগিতা করেছি, আমি কোনো দোষফোষ কোনো বিতর্কিত কাজ আমি করিনি। সই জালিয়াতির শিকড় অর্থাৎ আসল রেজলিউশন বুক খুঁজতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূলের পার্টি অফিস ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তল্লাশি চালিয়েছিল সিআইডি, কিন্তু এখনো সেই রেজলিউশন বুক খুঁজে পাওয়া যায়নি। রবিবার মুখোমুখি জেরার সময় সেই রেজলিউশন বুক কোথায়, সেই প্রশ্ন নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের বক্তব্যে ফারাক ধরা পড়েছে বলে সিআইডির দাবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি জানি না, ওটা অফিসের কর্মীরা জানে, কারণ চিঠিটা আমার কাছে অ্যানেক্সার দিয়েই এসেছিল সই করার জন্য। কুণাল ঘোষ বলছেন, বিধায়ক হিসেবে ওটা আমার জানার কথা নয়। তৃতীয় প্রশ্ন, সই কে কে করেছে, কবে করেছে, এটা নিয়েও অভিষেক কুণাল দুজনের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। আমি তাদের প্রশ্নের জবাব দিয়েছি, তদন্তে সহযোগিতা করেছি, তো হয়ে গেল। মুখোমুখি বসিয়েছিল আপনাকে? হ্যাঁ, হয়েছে। সই জালিয়াতি কাণ্ডে তদন্তে সোমবার বিধানসভায় যান সিআইডির অফিসাররা। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে যে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাতেও কয়েকটি প্রশ্নে একটা বয়ানের যে বৈপরীত্য আছে এমনটাও মনে করা হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আসল তথ্য সন্ধানে সিআইডি একদম যেখান থেকে অভিযোগ হয়েছিল সেখানে সেই বিধানসভায় এসে পৌঁছেছে। কিছুক্ষণ আগে আমরা বিধানসভার যে গেটে আছি সেই গেট দিয়ে সিআইডির একটা টিম গাড়ি করে ভেতরে ঢোকে। সিআইডির আধিকারিকরা বিধানসভায় পৌঁছে প্রধান সচিবের ঘরে যান, বেশ কিছু তথ্য সংগ্রহ করেন। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এটা এখন কালীঘাট তৃণমূলের অনেকেই জেনে গেছেন যে শনিবার রাতে তৃণমূলের কর্মসমিতির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের বাগবিতণ্ডা এমন উচ্চগ্রামে পৌঁছয় যে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটে এসে হস্তক্ষেপ করতে হয়। কিন্তু আসল প্রশ্ন হলো, কি নিয়ে এই বাগযুদ্ধ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে নিয়ে। সেদিনই কয়েক ঘন্টা আগে কুণাল ঘোষ ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং সুমিত রায় এবং তৃণমূল দলে, মানে কালীঘাট তৃণমূলে তার ভূমিকা নিয়ে সরাসরি কটাক্ষ করেন। ঠিক কি বলেছিলেন কুণাল ঘোষ, একেবারে পুরো অংশটা দেখে নি। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনুক যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না, এখন সব সুমিতের জন্মদিন, সুমিতের অমুক, এই সব কটা মিলে ওই জায়গাটাকে পুছিয়েছে। আমি মন্তব্য করি, আমি তৃণমূলের সৈনিক। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্টির যত খারাপ দিন থাকুক, যারাই ছেড়ে যাক, আমাকে দল টিকিট দিয়েছিল, আমি দলের টিকিটে জিতে বিধায়ক হয়েছি, আমি বেইমানি করে চলে যেতে পারবো না। শোনা যায় সুমিত রায় তিনি নাকি
নেতারা কখন কে আসবেন, পুলিশ কখন কে করবে, কার কোথায় যাবে তার সব নিয়ন্ত্রণ করতে হবে। সুমিত রায় আমরা যেটুকু বুঝতে পেরেছি, আমরা তো কাছাকাছি বিশ্বাসীর তালিকায় ছিলাম না, এবং মানে একটা বড় অংশে আমার একটা সময় তো ক্যামাক স্ট্রিট আমার কাজকর্ম পছন্দ করতো না, আমিও ক্যামাক স্ট্রিটের অধিকাংশ কাজকর্ম পছন্দ করতাম না, তার জন্য আমি তেলও মারতে যাইনি, মানে আমার কোনো ইয়ে হয়নি। এবং এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। তো 70-এর মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নমিনেশন দিয়েছেন, এবং আমি ভগবানের আশীর্বাদে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে এসেছি। করতো না, আমি একটু স্পষ্ট বক্তা ছেলে। আমি অনেক আগে বলেছি তাপস রায় ভালো লোক, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার মনে হয়েছে খারাপ। আজকে তো সেই কথাগুলোই দেখা যাচ্ছে। আর এই লোকগুলো মমতাদিকে ঘিরে রেখে আমার জীবনটাকে অপবাদ দিয়ে কয়লা করে দিয়েছিল। তারপরেও কুণাল ঘোষ কিন্তু তৃণমূল ছেড়ে যায়নি। এই বক্তব্য নিয়েই শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মুখে পড়েন কুণাল ঘোষ, পাল্টা রুখে দাঁড়ান কুণালও। অভিষেক তৃণমূলের কর্মসমিতির বৈঠকে কুণালকে বলেন যে কুণাল অভিষেককে হেয় করে বিবৃতি দিয়েছেন। কুণাল বলেন তিনি অভিষেক সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করেননি, কিন্তু সুমিত রায় দলের কেউ নন। কথা কাটাকাটি এমন পর্যায়ে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসে দুজনকে শান্ত করার চেষ্টা করেন। কুণাল মমতা বন্দ্যোপাধ্যায়কেও আবার বলে দেন যে তিনি সুমিত রায়কে ডিফেন্ড করতে পারবেন না। আমার পরের বক্তা প্রদীপ্তর কাছে একটাই প্রশ্ন, এখন কালীঘাট তৃণমূলে পড়ে আছে এমন নির্বাচিত জনপ্রতিনিধিদের সংখ্যা এই হাতের পরে গোনা যায়, তারপরও এত বিবাদ বিসংবাদ হলে তো দলের অস্তিত্ব নিয়ে আরও বড় প্রশ্ন উঠে যাবে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, কুণাল ঘোষ তাহলে দেখিয়ে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্ক করেও দিব্যি দলে থাকা যায়, মুখপাত্র থাকা যায়, মানতে হবে। দাদা, তুমি বললে যে দলের অভ্যন্তরের যে ব্যাপারটা এবং সেখানে দলের নেতাদের চলে যাওয়ারটা, কিন্তু আমাদের দলের নেতাদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস আমরা ভুলে যাই যে আমরা 2,60,00,000 বেশি ভোট পেয়েছি, বিজেপির সঙ্গে আমাদের ফারাক 30 লক্ষের কিছু বেশি বা কাছাকাছি। সেই নেতারা যদি বলেন যে দল কি করে পেয়েছে, আমাদেরও তাতে ভূমিকা আছে। অবশ্যই তাদের আমরা তো চলে গেলে আর ওই 2,60,00,000 অবশ্যই তাদের ভূমিকা আছে। আমি শুধু তাদের অনুরোধ করব, এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড মডেল চলছে এখন, আমরা একসময় ডায়মন্ড মডেল খেলে দেখেছিলাম, আর এখনো ডায়মন্ড মডেল চলছে, চতুষ্কোণের ব্যাপার স্যাপার চলছে আর কি। সেই ডায়মন্ড হারবার মডেলটাও বলো যে ক্ষমতা চলে গেলে ফলতায় কি হয়, যে ওই 2,60,00,000-এর 2 আর 6টা পড়ে থাকে, এটাও তো দেখা গেল। না, সেটা তো দেখা গেছে, এবং তারপরে এটাও দেখা গেছে যে কিভাবে টার্গেটেড হেনস্থা করা হচ্ছে, কিভাবে কোর্ট বলার পরেও কোমরে দড়ি দিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে। সে নিজে ভোট থেকে সরে দাঁড়িয়েছে, এবং তোমাকে আগের দিনও বলেছিলাম, যেহেতু পশ্চিমবঙ্গের কেন ভারতের কথা হলো ভোট থেকে সরে দাঁড়িয়েছে, অথচ তার নাম ইভিএম এ আছে। প্লাস আমি বলছি ধরো রাজনীতি থেকেও সরে গেল, কিন্তু তার যে পূর্ব আগে করা ক্রাইম, যদি সে কিছু করে থাকে, আমি শুধু ওই পুষ্পা বলছি না, যদি কেউ করে থাকে আমি বলছি তার শাস্তি তো পেতে হবে 100 বার। আমি তোমাকে তোমার চ্যানেলে বারংবার বলে গেছি, 6টার শোতেও বলে গেছি, যে বা যারা ক্রাইম করেছে যে কোনো, তাদের চূড়ান্ত শাস্তি হবে। 5 বছর থেকে আমরা দেখছি এরকম করে কাগজ দেখানো হয়েছিল, 5 বছর থেকে, 2020 সালের পর থেকে, 21 সাল থেকে, কোথায় কোন টাকা আছে কি আছে। দাদারা বারবার এখানে বলে গিয়েছেন কোথায় দুর্নীতি হয়েছে কি হয়েছে। আজকে শুনলাম নাকি পেঁয়াজের খোলস ছাড়ানো হয়ে গিয়েছে, কিন্তু কোথাও গিয়ে টার্গেটেড হেনস্থা করছে না। অভিষেকের নামে কোনো এফআইআর আছে? কোনো এফআইআর আছে অভিষেকের নামে? আছে অভিষেকের নামে কোথাও একটা চার্জশিটে নাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়? চার্জশিটের নাম আছে, এই লিপসের নামই আছে। আমি কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি শেষ করছি, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিতর্কটা দাদারা তুলেছিলেন, আমি তো জানি না এসব কথা। না, দাদারা বলেছিলেন, দাদা বলেছিলেন, দাদা ছেড়ে আমি বলে দিই, তুমি বলেছিলে তারপরে সেই ইনভেস্টিগেশন চার্জশিটটা দেখিয়ে দাও, চার্জশিটে অভিষেকের নাম আছে কিনা। মানে এটা কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিতর্কটা কিন্তু এসেছিল, আমি জানি না, আমি সেটা তুমি দেখাবে, অপেক্ষা করতে হবে। আমি বলছি অপেক্ষা করো, এইখানেই প্রশ্ন, অপেক্ষা করতে হবে। পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেছে, অপেক্ষা করতে হবে। আর তো দেখছি প্রকৃত লিকের সরকার চলছে দাদা, প্রকৃত লিকের সরকার চলছে। মানে প্রশ্নপত্র 83 বার লিক হয়েছে, আর একবার যোগ করে দাও 84। তোমার কাছে 3টে প্রশ্ন চলে এসেছে, জনসমক্ষে 3টে প্রশ্ন চলে এসেছে। না, হ্যাঁ জনসভা, সেটাই তো আমাদের কাজ। না, তোমার কথা বলছি না, না আমার কথা নয়, আমি বলছি হ্যাঁ আসবে তো। এইটাও তো প্রশ্ন লিক হচ্ছে। না না, প্রশ্ন লিক মানে এটা তো প্রত্যেক, শুধু এবিপি আনন্দ নয়, প্রত্যেক সাংবাদিকের কাজ হচ্ছে যে কে কি কথা বলেছে। তুমি কি করে জানলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার রিপোর্টারকে ফোন করে এই খবর দেয়নি?
হতে পারে, আমি সেটাই তো বলছি। তুমি কি করে জানলে কুণাল ঘোষ ফোন করে খবর দেয়নি? তুমি কি করে জানলে যে সিআইডি যে আইও ছিল সে দেয়নি? আমি তো কিছুই জানি না বলেই বলছি দাদা, প্রশ্ন লিক। ওটাই তো আমাদের আমি কাজ। জানি না বলেই বলছি এটা প্রশ্ন লিকের সরকার চলছে কিনা, আমার সেটা প্রশ্ন 1 নম্বর। প্রশ্ন আর 2 লিকের নম্বর সরকার হচ্ছে- গত 15 বছরও চলেছে, তার আগে 34 বছরও চলেছে। তার কারণ সাংবাদিকতার ধর্মই হচ্ছে যে ভেতরের খবর বের করা। আমি সাংবাদিকদের নিয়ে কিচ্ছু বলছি না, হ্যাঁ। প্লিজ। আমি এটা না, না, আমার আমি মাধ্যমে বলছি স্বীকার তুমি করে- প্রশ্ন লিক বললে তো আমি- প্রশ্ন লিক করা তো প্রশ্ন আমাদের লিক কাজ। তুমি তো করোনি, তুমি তো প্রশ্নটা পেয়েছো। ওহো, একদম তুমি সেটাই তো কৃতিত্ব। আমিও পাইনি, এক্স্যাক্টলি আমার সহকর্মীরা পেয়েছেন। একদম তুমি straight যদি বলো যে এটা ভুল, আমি তাহলে তার উল্টো দিকে প্রমাণ দেখাবো, আমি বলছি সে যে মারাত্মক হবে। আমাকে সিঁড়ি দিয়ে নামতে হবে, হেলিকপ্টারে নামছি না। এবার আমার পরের বক্তব্য হচ্ছে, যেদিনকে অভিষেককে সিআইডি তদন্তের জন্য ডাকলো, 7.5 ঘন্টার উপর জেরা করলো, সেদিনকে 1, 2, 3, 4 করে প্রশ্ন নিয়ে অভিষেকের নিজস্ব একটা বক্তব্য পরের দিন সে দিয়েছে, এবং সে নিশ্চিতভাবে বলেছে যে আমি এটা নিয়েও চিন্তা ভাবনায় রয়েছি ব্যবস্থা করার। হ্যাঁ, আইনি ব্যবস্থা করার, কিন্তু আমার কিছু যায় আসে না। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্টিফাই করেছেন যে ওই প্রশ্নগুলো ওনাকে করা হয়েছে, প্রেস কি করে জানলো? আমি তো সেটাই এর বলছি। থেকে বড় সার্টিফিকেট সাংবাদিকতা কিছু হয় নাকি? আমি বলছি প্রশ্ন লিক হয়েছে। হ্যাঁ, আমি সেই এটা সার্টিফিকেট কাজ কিন্তু কে আমাদের। করেছে, কিভাবে করেছে জানি না, হ্যাঁ। প্রশ্ন রাখছি। আমার গণতন্ত্রে প্রশ্ন আচ্ছা, রাখার- এখন ধরো 8:25 নরেন্দ্র মোদী অমিত শাহর একটা মিটিং হচ্ছে, ধরো আমি বলছি সেটা কি নিয়ে আলোচনা করছে, যে বিজেন্দ্র ব্রেক করলো, তো এ তো তার কৃতিত্ব। অবশ্যই তার কৃতিত্ব। আর আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে উনি মামলা টামলা করার হুমকি দিয়েছেন, কিন্তু পাশাপাশি এটাও বলেছেন যে আমায় কি প্রশ্ন করা হলো হুবহু কি করে প্রেস জেনে গেল। একদম তাই, আমি বলছি এই কৃতিত্ব প্রেসের। প্রেসের, অবশ্যই প্রেসের দাদা। এটা প্রেসকে এই ব্যাপারে আমি প্রেস করছি, প্রেসকে এই ব্যাপারে প্রেস হ্যাঁ, করে দিচ্ছি। করো। আমার পরের বক্তব্য হচ্ছে, দেখো প্রশ্ন লিক নিয়ে তুমি একটা কথা, আমি হ্যাঁ। তোমার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালাম হয়তো, কিন্তু আর একটা প্রশ্ন লিক নিজে করে দিয়েছে ডায়মন্ড মডেল। সেটা কিরকম? 70 মিনিট আমি কথা বলেছি, 70 মিনিট কথা বলেছি, উত্তর কলকাতা এখান থেকে বসে চুপ করিয়ে দিতে পারি। এত বড় ক্ষমতা আমাদের 5 বারের সাংসদের। মমতাদির টিকিট নিয়ে জিতেছেন না কি তেন বলেছেন। তার সঙ্গে সঙ্গে আরো কি বলেছেন দাদা? তার সঙ্গে সঙ্গে বলেছেন আজকে, গতকাল থেকে 8 বার, আজকে সকালে 2 বার কথা হয়েছে আমার নির্দিষ্ট নেতার সঙ্গে, তার নামও তিনি বলেছেন। কেন কিন্তু আরেকটা বললেন না যে ভেবেছিলাম 15 মিনিটের মিটিং, সেটা 70 সোয়া ঘন্টা না 70 মিনিটে এসে পৌঁছেছে। বলেছি 70 মিনিট পুরোটাই বলেছি। বলো, সুদীপ 70 মিনিট বন্দ্যোপাধ্যায়কে বলেছি। বলছো, নাম করেই বলো। এত Next যেটা আমার আরো মজা লাগছে, সুদীপ আমি বন্দ্যোপাধ্যায় ভাবছি মামলা যে- করবেন না, আমি তুমি ভাবছি করো। যে স্যারেরা এখন কি করবেন। স্যারেরা বারবার ভাবছেন যে এদের বিরুদ্ধে লড়াই করলাম। হ্যাঁ। তাপস রায় স্যার, মানে যাকে 24শে জানুয়ারি 2024, ডেটটা ভুল করতে পারি, কিন্তু জানুয়ারি মাসের 24 তারিখ, হ্যাঁ। তাকে 12 ঘন্টা জেরা করলো, ব্যাগ ভর্তি করে নিয়ে গেল সব ডকুমেন্ট, কি সব ডকুমেন্ট ইডি বললো কি নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি লোক পাঠিয়েছে। আমার সুদীপ দাকে অপমান করলো তাপস দা, অথবা আমার তাপস দাকে, মানে দুজনেই তখন আমার, তো তখন আমার তাপস দাকে সুদীপ দা ভুল বলেছিল না আমার সুদীপ দাকে তখন আমার তাপস দা ভুল বলেছিল, আমি জানি না, কিন্তু দুজনকে আজকে একসঙ্গে বসতে হবে। কুণাল দা অভিযোগ করেছেন, এই সজল দা বা তাপস দা নাকি, কিন্তু বটম লাইনটা প্রদীপ্ত হচ্ছে, দর্শকদের আর গুলিয়ে যাওয়ার আগে বলি, নাকি প্রদীপ্তর নেত্রী দুজনের কাউকে বুঝতে পারেননি, এটাও হতে পারে। যেটা হওয়ার চান্স বেশি, কাউকে চিনতে পারেননি। আমার নেত্রীর একটা বড় গুণ হচ্ছে তিনি হ্যাঁ। অসম্ভব মমতাময়ী, এবং তিনি বারংবার সমস্ত কিছুকে ক্ষমাও করে দিয়েছেন। হ্যাঁ। এটা তুমি ইতিহাস দেখলেই জানবে। সেটা সোমেন মিত্র একটা বড় উদাহরণ আছে। সোমেন মিত্র স্যার আমাদের হয়ে ভোটেও জিতেছেন। সোমেন মিত্র না, কেন, একটা- ধরো কুণাল ঘোষ। কুণাল ঘোষ এরকম বলেছিলেন অনেক- সারদার মূল বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে চাণক্য বলা হতো তিনি নিজে। আবার উল্টোটাও যে মানে কুণাল ঘোষকে এই সরকারি জেল খাটিয়েছে 3.5 বছর, সেটা নিয়ে তো অনেক যন্ত্রণা বিতর্ক দিয়েছে, দাদা হয়েছে। ডাক্তার দেয়নি। কিন্তু যাই হোক, আমার কিন্তু শেষ আমি কথা, হ্যাঁ, please, একটা বলো। কথা, আমার কিন্তু তুমি শেষ শেষে কথা- এটা বললে না যে তুমি কাকে সাপোর্ট করছো, কে ঠিক বলছেন, কুণাল ঘোষ না অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি তোমার বিড়ম্বনা বাড়াতে চাই না, কিন্তু একটু কিছু ঠিক বলছে। বলো। একটা প্রশ্ন উত্তর, এবার উত্তরটা লিখো। হ্যাঁ। এবার প্রশ্ন তো এতদিন লিখো, এবার উত্তরটা লিখো, তাহলে বুঝতে সুবিধা হবে। বেশ। লাস্ট কথা, আমি বলছি স্যারেরা কি করবেন? স্যারেরা তো লড়াই করলেন এই 80 জন বিধায়কের বিরুদ্ধে, তার মধ্যে নাকি 65 জন বলছে আমরা সেফটি নিয়ে বেঁচে আছি। ছেড়ে দিন, ওরা তো না হয় তাও বিরোধী দলে হ্যাঁ। আছে। এনসিপিআই এর হয়ে চলে গেল, যাদের নাকি 70,000 টাকা না 72,000 টাকা অ্যাকাউন্টে আছে, 832 ভোট পেয়েছে 2023 সালে, তাদের ঠিক। দলের বাড়ির সামনে এখন সিকিউরিটি দিচ্ছে, একদম। তারা আবার এনডিএ হয়ে গেল। এনসিপিআই নিয়ে আমি বিস্তারিত আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার আপনাদের সামনে যেটা রাখবো সেটা হচ্ছে এই টানাপোড়েন, যেটা একেবারে খুব নরম করে বললেও তর্কাতর্কি, এতটা উচ্চগ্রামে উঠলো যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে শটান এসে হস্তক্ষেপ করতে হলো। দেখুন। অয়ে অভিষেক, কয়ে কুণাল, অয়ে অসন্তোষ, কয়ে কলহ, এটাই এখন কার্যত টক অফ দ্য টাউন। দলের ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে কালীঘাট তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন বেশিরভাগ বিধায়ক সাংসদই।
দলের মধ্যেকার অধিকাংশ মানুষ যখন বলতে শুরু করছে যে তারা তাদের কথা দলে কোনো একটা স্থানে গিয়ে তারপর তারা পৌঁছতে পারছে না, দলের দ্বিতীয় ব্যক্তি হিসাবে অভিষেকের কাছে পৌঁছতে গেলে তার সচিব মারফত তাদের কাছে পৌঁছতে হচ্ছে, তৃণমূল কথাটার সঙ্গে বাস্তব এটা মেলে না। যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তাদের একাংশের সঙ্গেও দিনরাত সংঘাত বাজছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই পরিস্থিতিতে এখন শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের হট টক। শনিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বসে তৃণমূলের কর্মসমিতির বৈঠক। সাংগঠনিক রদবদল নিয়ে ডাকা সেই বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, দোলা সেন ও টেরেক ওব্রায়েনরা। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বাকযুদ্ধ হয়। বৈঠকে সংগঠনের রদবদল সংক্রান্ত কয়েকটি বিষয় অতি দ্রুত পদক্ষেপ করার কথা বলেন কুণাল ঘোষ। দাবিগুলি সেই মুহূর্তে মানতে রাজি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এ বিষয়ে পরে আলোচনা হবে। তৃণমূল সূত্রে খবর, তখন কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন, লেবু পচলে তেতো পড়বে না। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে বলেন, সুমিত রায় সম্পর্কে আপনি সংবাদ মাধ্যমে বিরূপ বিবৃতি দিয়েছেন। কুণাল ঘোষ বলেন, 100% বলেছি, কারণ সুমিত রায় দলের কেউ নন এবং তাকে কোনোভাবেই আমি দলের তরফে বিবৃতি দিয়ে ডিফেন্ড করতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি আমার সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছেন। কুণাল ঘোষ বলেন, আমি তোমার সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করিনি। অভিষেক আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলের অবস্থানে আমার নেতা, এবং ও বয়সে আমার থেকে ছোট হলেও ও আমাদের দলের অন্যতম শীর্ষ নেতা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ওকে খুবই ভালোবাসতাম বা বাসি। তৃণমূল সূত্রে খবর, শনিবার বৈঠকে কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথা কাটাকাটি চরমে ওঠে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার থেকে উঠে আসেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ দুজনেরই মাথায় হাত রেখে বলেন, কুল কুল, এখন মাথা ঠান্ডা করে একসঙ্গে কাজ করতে হবে, এখন মাথা গরম করার সময় নয়। কুণাল ঘোষ তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে সমর্থন করে তিনি কোনো বিবৃতি দিতে পারবেন না। আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি তো সুমিত রায়ের মুখপাত্র নই। সুমিত রায়কে খুঁজতে অভিষেকের বাড়িতে 3টের সময় যেভাবে তালা ভেঙে পুলিশ ঢুকেছে, আমি তার তীব্র নিন্দা করছি। কিন্তু যাকে খুঁজতে ঢুকেছে সে কত বড় জিনিস, আমি সে নিয়ে কোনো মন্তব্য করছি না। যে মিথ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেসের আগামী দিনের যুব নেতৃত্ব, সেকেন্ড নেতৃত্ব, সেটা কিন্তু এই মিথটা ভাঙছে। ফলে এখন দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় কবে জেগে ওঠেন, কি আদৌ তিনি বলবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অধ্যত্ব তৃণমূল কংগ্রেস নামটা শেষ হয়ে যাওয়ার অপেক্ষায় তিনি থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খুঁজে শুক্রবার গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে যায় শালবনী থানার পুলিশ। সূত্রের খবর, 4 ঘন্টা ধরে ডাকাডাকি সত্ত্বেও দরজা না খোলায় ভাঙা হয় তালা। এবিপি আনন্দ। এবার একটু তদন্তের প্রসঙ্গে আসি। দেখুন, একটা কথা মনে করিয়ে দিতেই হবে যে এই বঙ্গ সমাজ প্রথম জেনেছিল যে এই শিল্পবঞ্চিত রাজ্যে লিপস অ্যান্ড বাউন্ডস বলে একটা বিরাট কোম্পানি আছে সিপিএম নেতা গৌতম দেবের কাছ থেকে। বামফ্রন্ট সরকারের প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেবী প্রথম এই কোম্পানিটির নাম সামনে আনেন এবং এই কোম্পানি সম্পর্কে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে জনসভা থেকে আমার সঙ্গে স্টুডিওতে বসে একাধিক দিন করেছেন। 2013 সালের 28শে মে কি বলেছিলেন গৌতম দেব, একবার দেখি। এই যে কোম্পানি যার নাম দ্য লিপস অ্যান্ড বাউন্ডস, এই কোম্পানি কার কোম্পানি? এই 2 বছর 3 বছরে এই কোম্পানি প্রায় 200 কোটি, 250 কোটি, 300 কোটি টাকার ব্যবসা করছে সমস্ত ক্ষেত্রে। এই কোম্পানির মালিককে, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরকে, তার নাম অভিষেক ব্যানার্জি। তিনি কি ওই কোম্পানি চালানোর সাথে সাথে তিনি যুব তৃণমূলের সারা দেশের চেয়ারম্যান। গৌতম দেব এটা বলছেন 2013 সালের 28শে এপ্রিল।
আর এবার একেবারে কাট্টু 8ই ফেব্রুয়ারি 2023 সংসদে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, একেবারে লিপস অ্যান্ড বাউন্সের নাম করে কি বলেছিলেন সুকান্ত বাবু দেখুন। कंपनी का नाम है लिव्स एंड बाउंड प्राइवेट लिमिटेड। इसमें दिखा जाएगा तो 1 साल के अंदर जिस कंपनी का टर्नओवर 86 लाख था महज, वो 1 साल के अंदर बढ़कर 7 करोड़ से भी ज्यादा हो गया। ये कौन सा मैजिक है? এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিরই সিইও ছিলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি বলেছিলেন যে আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ ছুঁতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের সিইও ছিলেন 2012 সালের এপ্রিল থেকে 2014 সালের জানুয়ারি মাস পর্যন্ত, এবং অবশেষে ইডি কালীঘাটের কাকু সেই সাহেবকে ছুঁয়ে তো ফেললো। ঘন্টার পর ঘন্টা, 9 ঘন্টা এখন হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা সে জেরাও চলছে আজকে, কিন্তু অপরাধের শেকড় অবধি পৌঁছানো যাবে তো? আইনজীবী ফিরদৌস শামীম কি মনে করছে? দেখুন, আমি কতগুলো কথা স্মরণ করিয়ে দিতে যাবো। এর আগে পূর্ববর্তী বক্তা সম্ভবত তৃণমূলের মুখপাত্র, এখনো পর্যন্ত মানে বেঁচে থাকা তৃণমূলের মুখপাত্র, কালীঘাট তৃণমূলের মুখপাত্র, তিনি বলছিলেন যে কি হয়েছে। আমি একটু ঘটনাক্রম মনে করিয়ে দিতে চাইবো। দেখুন, এই যে মামলাটি, যেটা প্রাইমারি এডুকেশনের মামলা, যে সোমেন নন্দীর মামলায় প্রথম প্রাইমারি এডুকেশনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই সময়ে কলকাতা হাইকোর্ট। এটা 2022 সালের মামলা। চার্জশিট, প্রথম চার্জশিট ফাইল হলো 18/5/2023-এ, সেকেন্ড চার্জশিট 27/12/2024, আর থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট 21/2/2025-এ ফাইল হলো। এই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে আপনি যদি, আমি কেন এই ডেটগুলো বললাম, তার কারণ আপনি যদি দেখেন মোটামুটি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করতে প্রায় 1 বছর লাগছে। কেন লাগছে? এই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে এই যে অভিষেক ব্যানার্জির নাম উঠে এলো এবং সেখানে এই সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠে উঠে এলো, সেই জন্যই কণ্ঠের নমুনা সংগ্রহ করতে হয়েছিল। আর এই কণ্ঠের নমুনা সংগ্রহ করতে গিয়ে কি ফেস করতে হয়েছিল, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, যেহেতু এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট, মামলার আইনজীবী হিসেবে, মানে 4 মাস ধরে তার কণ্ঠের নমুনা সংগ্রহ করা যাচ্ছিল না। কেন? তার কারণ সেই সময় ক্ষমতায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। এই রাজ্যের আপনি জানেন যে SSKMT ছিল একেবারে সকলের জন্যই একটি ওয়ার্ড ছিল, স্পেসিফিকলি উডবান ওয়ার্ড, তো অভিযুক্তদের অভয়ারণ্য একদম। সেখানে গিয়ে চুপচাপ আছেন, কিন্তু তার নাকি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাচ্ছিল না। আদালত প্রথমে দরজাগুলো বন্ধ করে, আদালতের দরজা বন্ধ করে বদ্ধদ্বার এই শুনানির পরে, যাতে কোনোভাবে কেউ কাকপক্ষেও টের না পায় যে কি নির্দেশ দিল, এবং কেন্দ্রের বাহিনী নামিয়ে এনে, যে আপনাদের মনে থাকবে আপনারা দেখিয়েছিলেন সন্ধ্যাবেলায় 4 ঘন্টার মধ্যে, যেটা 4 মাসে হচ্ছিল না, 4 ঘন্টার মধ্যে কণ্ঠস্বরের নমুনাটা সংগ্রহ করতে হয়েছিল। মানে এইটা নমুনা সংগ্রহের নমুনা, মানে বুঝতে পারছেন যে ক্ষমতায় থাকলে কণ্ঠস্বরের নমুনা পেতে এতগুলো কাজকর্ম করতে হয়। ফলে এই যে চার্জশিটে, থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছিল। এখন বলছেন কোন অভিষেক ব্যানার্জি? এখন সেই কোন অভিষেক ব্যানার্জি থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট 21/2/2025-এ ফাইল হয়েছে। এখন সেটার জন্য তো তদন্ত লাগে, প্রতি 1 বছর অন্তর অন্তর একটা সাপ্লিমেন্টারি চার্জশিট আছে। কারণ কি, আপনাকে ভলিউমটা বুঝতে হবে। প্রাথমিকের টেট 2014 থেকে একটা 2016 সালের নিয়োগে 42,949 জনের নিয়োগ, 2022 সালের 20 সালের নিয়োগ 16,500 নিয়োগ। এই যে বৃহৎ সংখ্যক নিয়োগ হয়েছে, সেখানে কোথা থেকে পয়সা এসে কোথায় গেছে, ইডির কাজ কি? মানি ট্রেল, প্রসিড অফ ক্রাইম, সেটাকে অ্যাসার্টেন করা। এই অ্যাসার্টেনমেন্টে সময় লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু মানে যে একেবারে আদি অনন্তকাল চলবে এটা ভাবার কোনো কারণ নেই। যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, যদি অ্যাডমিনিস্ট্রেটিভ লেকুনা না থাকে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এত সুন্দর ডকুমেন্টেড এভিডেন্স থাকে সাধারণভাবে এখানে একজন পুলিশ আধিকারিক আছে খুব কম থাকে। তার কারণ কি, দেখুন এখানে টেট 2014 প্রথমে কি করা হয়েছে, ও ফিজিক্যাল কপিটা নষ্ট করা হয়েছে, তারপরে যাতে ওই যে মিরর ইমেজ সেটাও নষ্ট করা হয়েছে, এডিটেবল কপি রাখা হয়েছে, সেটা তো গেল টেটের পার্টে। তারপরে এখনো পর্যন্ত এতদিন ধরে মামলা চলছে, এখনো জানা যায়নি যে সেই যেখানে আপনারা দেখাতেন না উড পেন্সিলে নাম্বার দিত, সেই ইন্টারভিউর স্কোর শিট কোথায়, এখনো পর্যন্ত জানা যায়নি। এই যে বিষয়গুলো, এগুলো তদন্ত করতে সময় লাগবে, এটা স্বাভাবিক। এই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করা আছে যে আরও 100 কোটি টাকা তুলতে হবে। কেন? কারণ 3 জনের নাম বলে বলছে, তার মধ্যে একজন হচ্ছে এই অভিষেকে 20 কোটি করে দিতে হবে, না হলে কি করবে, 1
যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেবে অথবা দূরের কোনো জায়গায় পোস্টিং করাবে। এবার আপনি বলুন যে আচ্ছা এই ক্ষমতা এই রাজ্যের কার আছে বলুন তো, যে অ্যারেস্ট করিয়ে দেবে যদি টাকা না দেয়। 6.5 লাখ টাকা করে অলরেডি ক্যান্ডিডেটরা দিয়েছে, তারপরে যদি টাকা না দেয় তাহলে তাকে অ্যারেস্ট করিয়ে দেবে বা তাকে দূরের জায়গায় পোস্টিং করবে। এই ক্ষমতা কার রয়েছে? দেখুন এই তদন্ত চলছে, তার মানে এই নয় যে আমি এই মামলার সাপেক্ষে বলতে পারি আদি অনন্তকাল তদন্ত চলুক, এটা চাই না। দ্বিতীয় হচ্ছে সই প্রসঙ্গে এর আগে বলছিলেন, উনি নিজেই আইডেন্টিফাই করে দিচ্ছিলেন কি কি অ্যানোমালিজ আছে, সাদা চোখে আইডেন্টিফাই করে দিচ্ছিলেন। কিন্তু এখন পর্যন্ত সিআইডির মূল এন্ডেভার কি? মূল এন্ডেভার হচ্ছে প্রাইমারি সোর্স অর্থাৎ প্রাইমারি এভিডেন্সটাকে কালেক্ট করা। যদি সেটা না সম্ভব হয়, কারণ সেটা যদি পাওয়া যায় ওই যে বলেছিলাম এর আগে, তাহলে খুব সহজেই সিএফএসএল এ পাঠিয়ে সহজেই আইডেন্টিফাই করা যাবে যে ওই সিগনেচারগুলো আদৌ সত্য কি অসত্য। কিন্তু যদি না পাওয়া যায় তার মানে এই নয় যে তদন্ত আটকে যাবে বা কেউ বেঁচে যাবে না। সেকেন্ডারি সোর্স রয়েছে, তার কারণ ফটোকপি রয়েছে। ফটোকপি করেছেন মানে কি, আইদার ফটোকপি থেকে ফটোকপি করেছেন অথবা আপনি অরিজিনাল থেকে ফটোকপি করেছেন। এখন আপনি যখন একটা ডকুমেন্ট আপনি প্লেস করেছেন এবং তার স্পিকারকে কারণ পাঠাচ্ছেন, আপনি ওন করছেন, ফলে এই ডিসক্লোজারের দায়িত্ব কিন্তু আপনার। নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থা তারা এই ক্ষেত্রে তাকে তদন্ত করে বলবে যে আপনি কিভাবে পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন, আপনি এই যে অ্যানেক্স করলেন সেটা ফটোকপি আকারে পেয়েছিলেন নাকি অরিজিনাল থেকে আপনি ফটোকপি করতে দিয়েছিলেন। ফলে এই প্রশ্নগুলো নিশ্চিতভাবে পরপর সবথেকে বড় কথা অরিজিনাল খাতা কোথায় গেল, খুব দ্রুত বইতো অরিজিনালের কনটেক্সটে যখন স্পিকারকে সাবমিট করা হচ্ছে এবং সেটা যখন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি করছেন, সেটা কি তাহলে অরিজিনাল হতে পারে না? কারণ সেটাও তো উনি তো বলছেন এটা অরিজিনাল নয়, উনি বলছেন অরিজিনালটা আমি পাচ্ছি না, হারিয়ে গেছে। আমি সেটা উনি বলছেন, কিন্তু যেটা সাবমিট করা হচ্ছে সেই সাবমিশনটা কি অরিজিনাল নয়? কারণ আমি যখন কোনো কিছু ডকুমেন্টেড করছি, এবার লাস্ট একটা কথা দাদা, থার্ড সাপ্লিমেন্টারি 21/2/2025 দিয়েছে রিগার্ডিং এসএসসি, দাদা বললেন প্রাইমারির ক্ষেত্রে 21/2/2025। আজকে জুন মাস, মানে 6 মাস চলছে, 1 বছর 4 মাস হয়ে গেছে। ফোর্থ চার্জশিট নিয়ে কিন্তু দাদা কিছু বললেন না, এখন বলছেন। আমি প্রশ্ন করার পরে দাদা বলছেন। আমি বলছি নজরুলদা একটা কথা বলুন, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে কর্মীদের কাছে আছে, অথচ তার 3টে পাতা তিনি ফটোকপি করে বিধানসভা স্পিকারকে পাঠিয়েছেন। তো সেই অরিজিনাল লগবুক এবং যার সন্ধানে সিআইডি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস চত্বরে অফিসের মধ্যেও পৌঁছে গেল। আমি বলছি যে এর অরিজিন কি হতে পারে? দেখুন 3টে কথা আমি বলছি। প্রদীপ তো একটা বললেন যে যেটা পাঠিয়েছেন সেটা কি অরিজিনাল হতে পারে না। চিঠিটা একবার পড়ে দেখুন, অভিষেক ব্যানার্জি নিজেই বলছেন যে এটা অরিজিনাল নয়। উনি বলছেন, ভুল লেখা আছে অনেক, যে উনি রেজুলেশন বুকটার কপি পাঠিয়েছেন বলেছেন, কিন্তু পাঠিয়েছেন কিন্তু রেজুলেশনের কপি। মানে চিঠিটাতে প্রচুর ভুল আছে। যিনি লিখেছেন ইংরেজি ভালো জানেন না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমি বের করে করে দেখাতে পারি। তো ওটা অরিজিনাল উনি নিজেই বলছেন নয়, অতএব ওটা চলে গেল। এবার যে আমাদের অ্যাডভোকেট ফেরদৌস সাহেব যেটা বলছেন যে সিএফএসএল এ পাঠাতে হবে, হ্যান্ডরাইটিং এক্সপার্ট সিআইডিতেই আছে, সিএফএসএল পাঠানোর দরকার নেই সিগনেচার আইডেন্টিফাই করার জন্য। হ্যাঁ, যদি ডিসঅন করে, আরে ওই হ্যান্ডরাইটিং এক্সপার্ট বললো যে এই সইটা ওনার কি না, ওই জন্য সিএফএসএল যেতে হবে না। 1 নম্বর গেল। আর 2 নম্বর যে শেষ পর্যন্ত তদন্তকারী সংস্থা খোঁজ করে অরিজিনাল রেজুলেশন বুক পেল না, কিন্তু তাতে অভিষেক ব্যানার্জির সাজা থেকে বাঁচবে না। যদি বইটা পাওয়া যেত, কম্পেয়ার করলে খুব তাড়াতাড়ি প্রমাণ করা যেত যে সইটা জাল। কিন্তু যদি বইটা নাই দেয় তাহলে খুব সোজা তদন্তকারী সংস্থা কোর্টে বলবে যে দেখুন উনি বলছেন যে এরকম একটা রেজুলেশন হয়েছিল, কিন্তু অরিজিনাল দিতে পারছে না, তার রেজুলেশন হয়নি। কোর্ট তখন যিনি পাঠিয়েছেন বলবে যে অরিজিনালটা প্রডিউস করো। যদি প্রডিউস না করতে পারে, তার মানে যে ডকুমেন্ট নাই, নন এক্সিস্টেন্ট, যেমন মমতা ব্যানার্জির ডক্টরেট ডিগ্রি সেরকম হবে, যে এরকম কোনো রেজুলেশন হয়ই, তিনি তার কপি পাঠিয়ে দিচ্ছেন। অতএব তার জন্য ওই 7 বছর জেল অথবা জরিমানা অথবা 2 হতে পারে। বেশ, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।